আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একেবারেই সুখকর নয়। বাইডেন প্রশাসন নিঃশর্তভাবে ইসরায়েলের পক্ষে থাকলেও তাদের এই সপ্তাহের কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে নেতানিয়াহুকে তারা আর ইসরায়েলি প্রশাসনে চাচ্ছেন না। দুটি ঘটনাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। একটি হলো সর্বশেষ যে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে তা মার্কিন প্রশাসন জানলেও নেতানিয়াহুকে জানানো হয়নি। অপরটি হলো ইসরায়েলি অন্তত দুটি বিশাল অস্ত্রের চালান আটকে দিয়েছে ওয়াশিংটন। হামাস নেতারা অসাধারণ কূটনৈতিক সাফল্য দেখিয়েছেন। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে সর্বশেষ যে প্রস্তাব যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা দিয়েছেন তা প্রায় পুরোপুরি হামাসের পক্ষে গেছে। মূলত 3 ধাপের এই পরিকল্পনায় ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীদের নিজ নিজ ঘরবাড়িতে ফিরে যাওয়া এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে তাদের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কাতার এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব মেনে নিয়েছে। চুক্তিতে হামাসের রাজি হওয়ার খবরে উল্লাস করেন গাজার বাসিন্দারা। হামাসের পলিট ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন মধ্যস্থতাকারীরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় নিজেদের ঘরবাড়িতে ফিরিয়ে আনা হবে, বিভিন্ন ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক হবে। এছাড়া হামাসের হাতে বন্দী প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। আল হাইয়া বলেন যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে, তবে তাদের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি। আর তৃতীয় ধাপের মধ্যে থাকবে 3 থেকে 5 বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন। যে প্রস্তাবটি মধ্যস্থতাকারীরা তৈরি করেছেন তাতে হামাসের দাবিগুলো অনেকটা পূরণ হয়েছে। অন্যদিকে যে লক্ষ্যগুলোকে সামনে রেখে ইসরায়েল 7ই অক্টোবর থেকে যুদ্ধ করে আসছে সেই লক্ষ্য পূরণের ছিটে ফোটাও প্রস্তাবে নেই। বেশ অবাক করা বিষয় হলো এই প্রস্তাব তৈরিতে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান বিল বার্নস উপস্থিত ছিলেন। তিনি হামাস দ্রুত সম্মত হওয়ার মতো একটি প্রস্তাবে কিভাবে সায় দিলেন, কেন দিলেন, তাও আবার নেতানিয়াহুকে না জানিয়ে, এসব প্রশ্নের উত্তর একটি, আর তা হলো ওয়াশিংটন নেতানিয়াহুকে আর চাচ্ছে না। যেদিন প্রস্তাবে হামাসের সম্মতি এসেছে সেদিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি গাজার সর্বদক্ষিণের শহর রাফায় তেল আবিবের আগ্রাসন পরিকল্পনার ব্যাপারে ওয়াশিংটনের উদ্বেগের কথা নেতানিয়াহুকে জানিয়েছেন। পাশাপাশি হামাসের হাতে বন্দীদের রক্ষায় যুদ্ধবিরতি চুক্তি সর্বোত্তম পথ বলে উল্লেখ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে এবং প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন CIA প্রধান মধ্যপ্রাচ্যে যে আলোচনা করেছেন তার ফল হিসেবে হামাসের ওই প্রতিক্রিয়া এসেছে। অপরদিকে হামাসের সম্মতি আসার সঙ্গে সঙ্গে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি নন, এ ধরনের হালকা প্রস্তাব তারা গ্রহণ করবেন না। নেতানিয়াহু বলেছেন হামাস যেভাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাবে যুদ্ধের সমাপ্তির কথা রয়েছে। এ ধরনের প্রস্তাব ইসরায়েল সমর্থন করবে না।
যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে অসন্তুষ্টি প্রকাশের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন এনে এরপর তা হামাসকে দিয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্র জানত, কিন্তু এই পরিবর্তনের বিষয়ে ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। হামাসের পক্ষ থেকে হঠাৎ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণায় বিস্মিত হয়েছে ইসরায়েল। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের এক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, হামাসের ঘোষণা আসার আগে ইসরায়েলকে যুদ্ধবিরতির এই প্রস্তাব সম্পর্কে কিছুই জানানো হয়নি। হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে কি কি বিষয় ছিল তাও দেখেনি ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একাধিক কর্মকর্তা বলেছেন, তাদের কাছে এখন স্পষ্ট যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন আনার বিষয়টি আগে থেকেই ওয়াশিংটন এবং সিআইএ প্রধান বিল বার্নসের জানা ছিল। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর রাফায় পরিকল্পিত স্থল হামলা শুরু করে ইসরায়েল। মিশর ও গাজার মধ্যকার একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ে গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। রাফা আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালানোর পর ইসরায়েলি ট্যাঙ্কগুলি ক্রসিংটি দখল করে নেয়। এই ক্রসিং দখল করার মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের প্রধান পথ বন্ধ করে দেয় দখলদার বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর একগুঁয়েমি নিয়ে আগে থেকেই বিরক্ত বাইডেন প্রশাসন। তার উপর যুক্তরাষ্ট্রের অন্তত ১৫০টি ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলা ইসরায়েল বিরোধী আন্দোলন জোরে সোরে প্রভাবিত করেছে বাইডেন প্রশাসনকে। বিবিসি জানিয়েছে, রাফায় হামলার শঙ্কায় ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো ২টি বোমার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, আটকে দেয়া চালানে ৩৫০০টি বোমা ছিল। ওয়াশিংটন বারবার বলে আসছে, সঠিক এবং বাস্তবসম্মত মানবিক কৌশল ছাড়া রাফায় ইসরায়েলি হামলাকে তারা সমর্থন করতে পারেন না। কিন্তু ইসরায়েল এই মার্কিন বার্তা উপেক্ষা করার পর অস্ত্রের চালান আটকে দিয়ে বাইডেন প্রশাসন ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে। নতুন বিক্রি বন্ধ হলে আগে ব্যবহৃত অস্ত্রের পুনঃসরবরাহ কঠিন হয়ে উঠতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কংগ্রেসে এক শুনানিতে অস্ত্রের চালান আটকে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য সুখকর বিষয় হলো, তারা যে দুই দেশকে সবচেয়ে বড় শত্রু মনে করতেন, সেই ইসরায়েল এবং মার্কিন প্রশাসনের মধ্যে আপাতত সময়ের জন্য হলেও বড় দ্বন্দ্ব দৃশ্যমান। এর ফলাফল হামাসের পক্ষে এসেছে। তাৎপর্যপূর্ণভাবে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতি এবং ইসরায়েলের প্রত্যাখ্যানের পর মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ সংগঠনই হামলার তীব্রতা এবং পরিধি বাড়িয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা রাফায় ইসরায়েলি সেনাদের একাধিক ট্যাঙ্ক ও যুদ্ধযান ধ্বংস করেছেন। এর পাশাপাশি গাজার পার্শ্ববর্তী ইসরায়েলি বসতিগুলোতে এত বিপুল পরিমাণ রকেট হামলা হয়েছে, ইসরায়েলি মিডিয়ার ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে এত বেশি রকেট নিক্ষেপের ঘটনা আর ঘটেনি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে রাফা সীমান্তের কেরেম শালোম ক্রসিংয়ের কাছে মোতায়েন ইসরায়েলি সেনাদের উপর এক ঝাঁক রাজুম রকেট নিক্ষেপ করেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৫ সেনা আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাফা ছাড়াও এই সপ্তাহে সবগুলো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের প্রধান টার্গেট ছিল গাজাকে উত্তর দক্ষিণে বিভক্ত করা নেতারজি করিডোর। সেখানে অবস্থান নেয়া সেনাদের রাত দিন ঘুমাতে দেননি ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহর এই সপ্তাহের হামলা ছিল অন্য সপ্তাহগুলোর চেয়ে ভয়াবহ। উত্তর ইসরায়েলে সেনাদের অবস্থান নেওয়া অন্তত 10টি ভবন গুড়িয়ে দিয়েছেন তারা। বেশ কিছু সামরিক অবস্থানে তীব্র আঘাত হেনেছেন। একসঙ্গে 30 থেকে 40টি ড্রোনের ঝাঁক আঘাত হেনেছে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে। এতে আয়রোড্রোম ব্যাটারি সহ বিপুল গোয়েন্দা ও প্রতিরক্ষা যন্ত্রপাতি ধ্বংস হয়েছে।
এই সপ্তাহে হিজবুল্লাহর হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা প্রাণ হারায়। সময় যত গড়াচ্ছে হিজবুল্লাহ এবং হামাস ইসরায়েলি বাহিনীর দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেখানে সফলভাবে তীব্রতর হামলা পরিচালনা করছে। কারেম আবু সালেমের কাছে ইসরায়েলি অবস্থানে আল কাসামের হামলায় 4 ইসরায়েলি সেনার প্রাণহানি এবং মেতুল্লায় হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর বহুবত এই মন্তব্য করেন। হামলা গতিশীল করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সপ্তাহের প্রায় প্রতিদিনই ইসরায়েলে আঘাত হেনেছেন তারা এইলাদ বন্দর শহরের কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালান। তাদের যোদ্ধারা ইসরায়েলের ইয়ারডেন ও ইয়ানাতান ঘাঁটি এবং লেভিয়াথান গ্যাস প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালায়। একই সঙ্গে আশকেলন তেল বন্দরে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়। ড্রোন ব্যবহার করে আরেকটি সামরিক ফ্যাসিলিটিতেও হামলা করেন ইরাকি যোদ্ধারা। প্রতিরোধ হামলায় নতুন মাত্রা যোগ করেছে বাহরাইনের প্রতিরোধ আন্দোলন আল আশতার ব্রিগেডস। যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলি বন্দরে 2 দফা হামলা করেছেন বাহরাইনের যোদ্ধারা। সংগঠনের তরফে বলা হয়েছে তারা 2রা মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালান। এর আগে 27 এপ্রিল ওই বন্দরে হামলা করেই অভিযান শুরু করেছিলেন তারা। বহুমুখী হামলার মধ্যে অভ্যন্তরীণ বিক্ষোভেও পড়ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবার বিক্ষোভ করেছেন লাখ লাখ ইসরায়েলি। এদিন দেশের 70টি জায়গায় বিক্ষোভ হয়েছে। এরপর প্রতিদিনই তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। অনেক স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের পাশাপাশি বন্দীদের মুক্ত করতে হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান। রাফা হামলার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন গাজা যুদ্ধে অংশ নেয়া 6 শতাধিক ইসরায়েলি সেনার পরিবার। প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্ট এবং সেনাপ্রধান হার্জি হালভের প্রতি অনাস্থা প্রকাশ করে এক চিঠিতে তারা লিখেছেন, রাফা হামলা সেনাদের মৃত্যু ফাঁদ তৈরি করতে পারে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 30 সদস্য রাফায় স্থল হামলার জন্য তৈরি হওয়ার নির্দেশ মানতে অস্বীকার করেছিলেন। এই অস্বীকৃতির প্রাথমিক কারণ হিসেবে ক্লান্তির কথা উল্লেখ করে খবরে বলা হয়, গাজায় 7 মাস যুদ্ধ করার পর সেনাদের আর মানসিক ও শারীরিকভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই। এদিকে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। গ্রিসের এথেন্স পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। সেখানে আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। রাফা শহরের হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় 20টি তাঁবু গেড়ে বসেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে উত্তাল স্পেনও। তেল আবিবের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান কম্পলটেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন হয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, এমনকি অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে। দৃশ্যপট বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থা এখন বিপর্যস্ত। মার্কিন প্রশাসনও অনেকটা সরে এসেছে তার পাশ থেকে। নেতানিয়াহু যদি রাফা অভিযান এগিয়ে নেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব থেকে নিশ্চিতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে ইসরায়েল। সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ববাসীর সহমর্মিতা বাড়বে। একই সঙ্গে বর্বর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ফিলিস্তিন তথা মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের সশস্ত্র প্রতিরোধের যৌক্তিকতা আরও জোরালো হবে। ফিলিস্তিনি শেষ পর্যন্ত জয়ী হবে এবং এই জয়ের সুবাতাস পেতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।